হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের দুনিয়ায় তোমাদের সকলকে স্বাগত। এই ভার্চুয়াল ক্লাসে আমি ক্লাস 12-এর স্ট্রেট লাইন টপিকের উপর 4D এবং 4E এই চ্যাপ্টার রিলেটেড কিছু ডিসকাশন করব, যেটা আমি বললাম অ্যাকচুয়ালি এসএনদের বইয়ের হিসাবে। এখন 4Dতে আসলে কি ডিসকাশন আছে, স্ট্রেট লাইন ইন 3Dর উপর আমরা কোনো একটা বিন্দু থেকে কোনো একটি সরলরেখা পর্যন্ত দূরত্ব বা লম্ব দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব কীভাবে নির্ণয় করতে পারি সেই নিয়ে ডিসকাশন হবে 4D চ্যাপ্টারে। এবং 4E চ্যাপ্টারে যে কোনো দুটো সরলরেখার মধ্যে পারস্পরিক দূরত্ব কত, অথবা দুটো সরলরেখা কখন পরস্পরকে ছেদ করলে সেই ক্ষেত্রে আদৌ দূরত্ব থাকবে কি থাকবে না সেই নিয়ে 4E চ্যাপ্টারে ডিসকাশন করা হবে। ওকে, তাহলে শুরু করা যাক মেন টপিক। 4D চ্যাপ্টার এই টপিকের শুরুতেই আমি প্রথমেই দেখিয়ে নিই ছবিতে অ্যাকচুয়ালি আমরা কী নিয়ে ডিসকাশন করতে চাইছি। সাপোজ একটা সরলরেখা এরকম রয়েছে, যে সরলরেখাটার ইকুয়েশনটা এইরূপ, যে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। এই নিয়ে ডিসকাশন আগেও করেছি যে বেসিক্যালি এটা কি বোঝায়। এই যে সরলরেখাটা, এটি হলো এ ভেক্টর বিন্দুগামী, মানে এই বিন্দু দিয়ে সরলরেখাটা যাচ্ছে, এবং সেটা কোন দিকে যাচ্ছে, তো যাচ্ছে হলো বি ভেক্টরের দিকে যাচ্ছে। এবং এই এ ভেক্টরটাকে আমাদের কি বলা হয়, পয়েন্ট বলা হচ্ছে, আর বি ভেক্টরটাকে আমাদের কি বলা হচ্ছে, ডিরেকশন রেশিও বলা হচ্ছে বা দিক অনুপাত। এখন এখানে কোশ্চেন হলো, বাইরের কোনো একটা বিন্দু আছে, সাপোজ আলফা ভেক্টর, স্থানাঙ্ক আকারও থাকতে পারে, ভেক্টর রূপও থাকতে পারে। এবার বাইরে যে বিন্দু ভেক্টরটি আছে, আমাদের প্রশ্ন এখানে এইটাই যে এই বিন্দু ভেক্টর থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব আমরা কি করে বের করতে পারি এই বিন্দু ভেক্টর থেকে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই ডিস্টেন্সটা বের করতে হবে, মানে এই বিন্দু ভেক্টরটা যেটা, সেটা সাপোজ এটা পি নাম দিয়ে দিলাম, আর এখানটায় সাপোজ কিউ আছে। তাহলে আমাদের কি বের করতে হবে, আসলে পি কিউ এই দূরত্বটা, মানে এই লেন্থটা আমাদের বের করতে হবে, যে এই লেন্থটা কত হচ্ছে। তো সেইটা নির্ণয়েরই যেটা সূত্র, একটি ভেক্টর ডাইরেক্ট সূত্র আছে, আবার আরেকটি আছে কার্তেশীয় উপায়ে নির্ণয়ের সূত্র রয়েছে। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ওই পিডিএফে, যেখানে সূত্রগুলো ডিসকাশন হয়েছে। এই যে পিডিএফটা দেখলেই বোঝা যাবে যে লেখা আছে কি, একটি বিন্দু পি যার অবস্থান ভেক্টর আলফা ভেক্টর থেকে আর ভেক্টর ইকলস টু এ প্লাস টিবি ভেক্টর সরলরেখার উপর লম্ব দূরত্ব, মানে যেটা আমি ছবিতে দেখাচ্ছিলাম সেটাই বলেছে এখানে। লম্ব দূরত্ব ইকলস টু কী হবে, টি ইকলস টু হবে হলো মাইনাস এ মাইনাস আলফা ডট বি ভেক্টর বাই মড বি স্কোয়ার। মানে এটা কি, এই যে টি এর মানটা আমাদের আগে একটু বের করে নিতে হবে। এবার কারো কারো প্রশ্ন আসছে যে টি এর মান কেন বের করছি, বা এটা দিয়ে আমাদের কি কাজ। এটা দিয়ে কাজটা হলো, মেন যে সূত্রটা আছে সেই সূত্রটা একটু ফলো করা যাক। মেন সূত্রটা বলছে এরকম, যে মড পিএল বলতে অ্যাকচুয়ালি আমি যে বিন্দুটাকে কিউ বিন্দু লিখেছিলাম সেই বিন্দুটাকে ওরা এল বিন্দু লিখেছে, মানে এটা অ্যাকচুয়ালি কিউ বিন্দুটাই। ঠিক আছে, মানে এটাকে এরকম ভাবতে পারো যে ছবিতে যেটা পি কিউ দূরত্ব বলছিলাম সেটা এই হিসাবে মড পিএল দূরত্ব আর কি। আর দূরত্বে তো অবশ্যই মডিউলাস থাকে, কারণ কোনো নেগেটিভ যদি অ্যান্সার আসে যোগ বিয়োগের ফলে, সেই নেগেটিভ অ্যান্সারটা যাতে আমরা মানে নগণ্য করতে পারি বা উপেক্ষণীয় করতে পারি বা বাদ দিতে পারি। তাহলে সেক্ষেত্রে মড পিএল ভেক্টরটা কি বলছে, যে এই দূরত্বটা আমাদের কি হবে, এ প্লাস টিবি ভেক্টর। এ প্লাস টিবি বলতে কি বোঝাচ্ছে, যে আমাদের মেন যে স্ট্রেট লাইন ভেক্টরটা টোটালটা, তাহলে এ প্লাস টিবি ভেক্টর মাইনাস আলফা ভেক্টর, এইটা হলো মেন সূত্র। মানে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার উপর দূরত্ব বলুক, অথবা লম্ব দূরত্ব বলুক, অথবা ক্ষুদ্রতম দূরত্ব বলুক, আমরা আগেই জেনেছি যে ক্ষুদ্রতম দূরত্ব সেটাই হয় যেটা লম্ব দূরত্ব হয়। আর যদি শুধু দূরত্ব বলে তাহলে আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি ক্ষুদ্রতম দূরত্বের কথা বলছে, মানে যতটা শর্টেস্ট ওয়েতে কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় পৌঁছানো যায়, সে ক্ষুদ্রতম দূরত্বের কথাই বলছে। তার মানে কি, অ্যাকচুয়ালি লম্ব দূরত্বের কথাই বলছে। ঠিক আছে, তো যেটাই বলুক না কেন কোশ্চেনে, আলটিমেটলি এটা কি করব, যে সরলরেখার যে ইকুয়েশনটা রয়েছে, মানে ডান সাইডে এফ ভেক্টর প্লাস টিবি ভেক্টর, সেটা পুরো বসিয়ে দেবো, মাইনাস দিয়ে কী বলবো, আলফা ভেক্টর। আলফা ভেক্টর বলতে যে পয়েন্টটা বলে দেবে। ঠিক আছে, এইটা হলো অ্যাকচুয়াল অ্যান্সার। এখন ঘটনাটা হলো, এই টি এর মানটা আমরা হঠাৎ করে তো পাবো না। টি এর মানটা বের করার একটা উপায় বলে দিয়েছে এখানটায়। কী উপায়, যে এই যে একটা মাইনাস সাইন বসবে, আর লবে কি বসবে, এ ভেক্টর মাইনাস আলফা ভেক্টর। মানে এ ভেক্টর বলতে কি, সরলরেখার উপর যেটা বিন্দু, সেখান থেকে বিয়োগ হবে কি, যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করছি। আমাদের প্র্যাকটিক্যালি ছবিটা এরকম ছিল, আলফা ভেক্টর এখানে ছিল, আর এ ভেক্টর সাপোজ এখানে ছিল কোনো একটা জায়গায়। তো আমরা কি করতে চাইছি, এ মাইনাস আলফা করে এই সরলরেখার উপর বিন্দু থেকে ওই বিন্দুটা, যে বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করছি আলফা ভেক্টর, সেটাকে বিয়োগ করব। তার সাথে ডট প্রোডাক্ট হবে কার, তার সাথে ডট প্রোডাক্ট হবে হলো, এই যে ডট প্রোডাক্ট রয়েছে, কার হবে, বি ভেক্টর, মানে কি ডিরেকশন রেশিও ভেক্টরটার। ঠিক আছে, আর হরে কি বসবে, ওই ডিরেকশন রেশিও ভেক্টরটার মডিউলাস যে মানটা, তার স্কোয়ার। নর্মাল মডিউলাস আমরা বের করতে শিখেছি বা জানি। ঠিক আছে, তার স্কোয়ার। এই হলো টি এর মানটা বের করার উপায়। এবার কি করব, সিম্পল এই যে পিএল দূরত্বটা, এখানে কি টি এর মানটা বসিয়ে দেবো, এই যে এখানে দেখলেই বোঝা যাবে যে টি এর মানটা বসিয়ে দিয়েছে। এই যে মাইনাস সাইনটা ছিল,
এই প্লাসের সাথে গুণ হয়ে এখানে মাইনাস লেখা হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা সূত্রটা এইটা বলতে পারি যে এ ভেক্টর মাইনাস লবে বসছে এ মাইনাস আলফা ভেক্টর, তার সাথে ডট প্রোডাক্ট হচ্ছে বি ভেক্টর, তার নিচে মডিউলাস হচ্ছে বি ভেক্টর তার স্কোয়ার, আর এই পুরো ভ্যালুটার সাথে ডট প্রোডাক্ট হবে হলো বি ভেক্টরের, খেয়াল করে নেওয়া যাক একবার, এই পুরো ভ্যালুটার সাথে ডট প্রোডাক্ট হবে বি ভেক্টর, কারণ এই যে জিনিসটা আছে। তো প্র্যাকটিক্যালি এই যে ভ্যালুটা দেবে এই ভ্যালুটা একটা স্কেলার মানই দেবে, এখানে ডট প্রোডাক্ট না লিখলেও চলতে পারে। স্কেলার মান বলতে মানে একটা মানকে বোঝাবে, মানে সাপোজ একটা 5 বেরোলো, 5-এর সাথে অ্যাকচুয়ালি এই ভেক্টরটা যা থাকবে সেটা গুণ হয়ে যাবে। আচ্ছা, আর কি হচ্ছে মাইনাস আলফা ভেক্টর। এবার এই টোটাল ক্যালকুলেশন যেটা হবে সেই টোটাল ক্যালকুলেশন করে একটা আলটিমেটলি ভেক্টর পাবো, আই জে কে ফর্মে কিছু একটা পাবো। তার যদি আমরা মডিউলাস বের করে ফেলি তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি, ওই পিএল দূরত্বটা, মানে এখানে যদি পি বিন্দু থাকে এখান থেকে এই যে দূরত্বটা, এখানে যদি এল থাকে, এই পিএল দূরত্বটা পাবো। বেসিক্যালি আমি যেটা ছবিতে কিউ লিখে করেছিলাম, মানে কেউ কিউ লিখে করলে পি কিউ দূরত্বটা পাবে। ক্লিয়ার? এটাই ব্যাপার, আর কিছু না। তো যাই হোক, কিছু উদাহরণে চলে আসা যাক। এখন এটা কারো প্রশ্ন আসলো যে হয়তো আমি তো ভেক্টর রূপে ডিসকাশন করলাম, কিন্তু একটু আগে যে বললাম যে কার্তেশীয় আকারেও বের করা যেতে পারে। হ্যাঁ, বের করা যেতে পারে, সেটা নিয়ে এখন ডিসকাশন করব। কার্তেশীয় আকারে যেটা বের করা যেতে পারে সেটার কোনো সূত্র নেই, সেটা একটা কনসেপ্টের উপর বেস করে কনসেপচুয়ালি আমরা নির্ণয় করতে পারি। কনসেপ্টটা কি? কিছুই কনসেপ্ট না, অ্যাকচুয়ালি প্রিভিয়াস চ্যাপ্টারসগুলোরই কনসেপ্ট, মানে 4A 4B 4Cতে যা যা শেখা হয়েছে সেই চ্যাপ্টারগুলোরই কনসেপ্ট, সেটার সাথে একটু লিঙ্ক করে বেসিক ধারণাকে যুক্ত করে এটা আমরা বের করতে পারি। তো যাই হোক, কার্তেশীয় ফরম্যাটে কীভাবে করা হচ্ছে একটু দেখে নেওয়া যাক। আর ভেক্টর ফরম্যাটটা তো শিখে যাওয়াই গেল, ডাইরেক্ট ফর্মুলা মনে রাখলেই ভেক্টরে যে কেউ করতে পারবে। আর যদি ডাইরেক্ট ফর্মুলা নাও মনে থাকে সেক্ষেত্রে আমরা কার্তেশীয় আকারে কী করছি সেটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে অঙ্কটা আছে এরকম যে 1,2,3 বিন্দু থেকে x-6/2 ইকুয়ালস টু y-7/2 ইকুয়ালস টু z-7/-3 সরলরেখার লম্ব দূরত্ব বের করতে বলছে। তো বেসিক্যালি এই যে সরলরেখাটা আছে এর ডিরেকশন রেশিওর মান কি? 2,2,-3, 2,2, তাই তো? এখন আমরা কি করব? এখন আমরা করব হলো এইটা ইকুয়ালস টু আমরা টি ধরে নেব। আমরা কি করছি যে এই সরলরেখাটা ইকুয়ালস টু আমরা টি ধরে নিচ্ছি। ঠিক আছে? এটা কিন্তু আমরা কি বললাম, কার্তেশীয় ফরম্যাটে কিন্তু বের করার চেষ্টা করছি, যেখানে বহিস্থ বিন্দুটা কি আছে, বহিস্থ বিন্দুটা স্থানাঙ্ক বলে দিয়েছি 1,2,3, আর যে লম্ব দূরত্ব যে পর্যন্ত যে সরলরেখাটা সেই সরলরেখার ইকুয়েশন বলে দিয়েছে এটা। ঠিক আছে? এইবার আমরা কি করলাম যে এই সরলরেখাটা ইকুয়ালস টু আমরা টি ধরে নেব। টি ধরে নিলে আমরা বেসিক্যালি কি পাই? এক্স এর মান পাই 2t + 6, এক্স এর মান পাই 2t + 6। এই ধরনের জিনিসগুলো আমি 6C চ্যাপ্টারে দেখাচ্ছিলাম যে ইকুয়ালস টু টি ধরে আমরা কি করে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান পেতে পারি। ঠিক আছে? তো এই যে মানটা পেয়ে গেলাম, এটাও আমি 6C চ্যাপ্টারে ডিসকাস করছিলাম। তাহলে ওই যে এক্স ওয়াই জেড এর মান পেলাম, এই যে এক্স ওয়াই জেড এর মান এই যেগুলো পাবো 6 + 2t, 7 + 2t, 7 - 3t, এই যে মানগুলো পেলাম সেইটাকে যদি একটা স্থানাঙ্ক ফরম্যাটে রাখি, এক্স, ওয়াই, জেড, তাহলে এটা কী হবে? এটা অ্যাকচুয়ালি কিন্তু এই সরলরেখার উপরেই কোনো একটা বিন্দু হবে, যে কোনো বিন্দু হতে পারে। এখন কি টি এর বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন বিন্দু পেতে পারি। ঠিক আছে? এখন ধরে নেওয়া হলো এল বিন্দু স্থানাঙ্কটাই এইটা, মানে আমাদের বেসিক টার্গেটটা হবে এইটা যে টি এর মানটাকে কীভাবে আমরা বের করতে পারি। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে কি দাঁড়ালো বিষয়টা? আমরা টি ধরে এল বিন্দু স্থানাঙ্ক আমরা এটা পেয়ে গেলাম, ধরে নিলাম এল বিন্দু স্থানাঙ্ক এটা। আচ্ছা, এবার পিএল এর দিক অনুপাত। পিএল বলতে কোনটাকে বোঝাচ্ছে ছবিতে? এই যে পি হলো বহিস্থ বিন্দু পি, আর এখানটায় আছে এল। তাহলে এল এর স্থানাঙ্ক আমরা বের করে ফেলেছি, এই যে 6 + 2t, 7 + 2t, 7 - 3t। আর পি এর স্থানাঙ্ক কোশ্চেনে দিয়ে দিয়েছে, যেটা বহিস্থ বিন্দু, বাইরের বিন্দু যেটা কি 1,2,3। এইবার পিএল মানে পি বিন্দু থেকে এল বিন্দুর যে সংযোজক সরলরেখা, সেই পিএল সরলরেখার ডিরেকশন রেশিও বা দিক অনুপাত আমরা কিভাবে বের করতে পারি? সিম্পল, বিয়োগ করে। আমরা কি জানি, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু বিয়োগ করলে ডিরেকশন রেশিও পেয়ে যাই। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা সিম্পল এল বিন্দুর স্থানাঙ্ক থেকে যদি পি বিন্দু স্থানাঙ্ককে বিয়োগ করি তাহলে পিএল এর দিক অনুপাত পেয়ে যাচ্ছি। তাহলে কি করছি? 6 + 2t - 1, এই যে 6 + 2t - 1। একইভাবে 7 + 2t - 2, 7 - 3t - 3। ক্যালকুলেশন করলে এইটা দাঁড়াচ্ছে যে 5 + 2t, 5 + 2t, 4 - 3t। এটা কার দিক অনুপাত পেলাম? আমি আবার বলছি পিএল সরলরেখার দিক অনুপাত পেলাম। ওকে? আচ্ছা, এখন ওই মেন সরলরেখাটার দিক অনুপাত কত? যে সরলরেখাটা দিয়ে দিয়েছে 2, 2, -3। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম? এই যে সরলরেখাটা দিয়ে দিয়েছে এটার দিক অনুপাত 2, 2, -3। ঠিক আছে? আর এখানে যেটা পিএল সরলরেখা, যে পিএল, এই সরলরেখার দিক অনুপাত আমরা পেয়ে গেলাম এইটা 5 + 2t, এই যে এই সরলরেখাটা 5 + 2t, 5 + 2t, 4 - 3t। এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দিয়ে দেওয়া সরলরেখা আর আমাদের বের করা সরলরেখা মানে পিএল, এরা দুজন কি পরস্পর লম্ব আছে? এরা দুজন যদি পরস্পর লম্ব থাকে তাহলে এদের দিক অনুপাতগুলোর গুণফলের যোগফল, ওই যেটা করতাম a1 a2 + b1 b2 + c1 c2,
তাহলে এদের গুণফলের যোগফল সেইটার ভ্যালুটা কি হবে? 0 হবে। দিক অনুপাত আমরা জানি পরস্পর দুটো সরলরেখা যদি লম্ব হয় তাদের দিক অনুপাতের গুণফলের যোগফল মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এই ভ্যালুটা কি হয়? ইকুয়ালস টু 0 হয়। ক্লিয়ারলি কি 2 ইন্টু 5 প্লাস 2t প্লাস 2 ইন্টু 5 প্লাস 2t প্লাস মাইনাস 3 ইন্টু 4 মাইনাস 3t এই যে লিখেছে এখানে ইকুয়ালস টু কি হবে? 0 হবে। দেখো এটা কিন্তু একদম কি 2a চ্যাপ্টারের কনসেপ্ট বা 2b চ্যাপ্টারের কনসেপ্ট 2b চ্যাপ্টারের কনসেপ্ট আমরা বলতে পারি। ঠিক আছে 2b না সরি মানে সরি 4b চ্যাপ্টারের কনসেপ্ট এটা কিন্তু আমরা বলতে পারি 4b চ্যাপ্টারের কনসেপ্ট। তো যাই হোক এবার সিম্পল কিছু ক্যালকুলেশন করে এইসব আসছে তাহলে টি এর মান পেয়ে গেলাম -8/17। তাহলে যেই আমরা টি এর মানটা পেয়ে গেলাম তাহলে এই টি এর মানটা যদি এখানে বসিয়ে দিই এই যে এল বিন্দু স্থানাঙ্কে 6 প্লাস 2t 7 প্লাস 2t 7 মাইনাস 3t যদি টি এর মান বসিয়ে দিই তাহলে এল বিন্দু আমরা অ্যাকচুয়াল স্থানাঙ্ক পেয়ে যাবো। তাহলে টি দিয়ে কিছু থাকছে না। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? এরকম দাঁড়িয়ে যাচ্ছে, ওরা যেভাবে লিখেছে এরকম দাঁড়িয়ে যাচ্ছে। টি এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি স্থানাঙ্কটা এরকম দাঁড়াচ্ছে যে 86/17, 103/17, 143/17। এটা যদিও একটু জটিল ক্যালকুলেশন বা ভগ্নাংশ দিয়ে এসছে বলে এরকম হয়েছে, কিন্তু যদি কোনো একটা টি এর মান সহজতর বেরোয় মানে এক্সারসাইজে অনেক জায়গায় বেরোবে তাই, তো সেক্ষেত্রে এরকম ভগ্নাংশ দেখাবে না, তো দেখতেও ভালো লাগবে আর অঙ্ক করতেও সুবিধা হবে, অসুবিধা হবে না। তো যাই হোক আলটিমেটলি কিন্তু আমরা এল বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেয়েছি? এখানে এল বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম আর এখানে পি বিন্দু স্থানাঙ্ক আমরা অলরেডি আগে থাকতেই জানি যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে। আচ্ছা এবার দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করা যায়। কি সূত্র? √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কোয়ার এরকমভাবে আমরা বের করে ফেলতে পারি। পিএল ডিস্ট্যান্স ইকুয়ালস টু কি পি বিন্দু স্থানাঙ্ক মাইনাস এল বিন্দু স্থানাঙ্ক প্লাস এই যে এটা মাইনাস এইটা মানে x1 মাইনাস x2 y1 মাইনাস এটা এরকম করলে আমরা ক্যালকুলেশন করে আলটিমেটলি পেয়ে গেলাম কি পিএল এর দূরত্ব পেয়ে গেলাম, পি বিন্দু থেকে এল এর দূরত্ব পেয়ে গেলাম। ক্লিয়ার? এই হলো কাজ, আর কিচ্ছু নেই। আচ্ছা এখন বিষয়টা হলো যে উদাহরণ 2 যে এই যে বিন্দু থেকে এটা দেখো সবাই ভেক্টর ফরম্যাটে আছে, ভেক্টর ফরম্যাটে আছে তাহলে এটা চাইলে আমরা ডাইরেক্ট সূত্রের অ্যাপ্লিকেশনে করতে পারি অথবা এই যে কার্টেসীয় ফরম্যাটে যেভাবে শিখলাম সেই কনসেপ্টও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, তো একটু দেখে নিলেই বুঝে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক আছে, আচ্ছা আমি রেদার দেন এইটাই চলে আসি উদাহরণ 3। উদাহরণ 3টা একটা ইম্পর্টেন্ট উদাহরণ 3 বেশ ইম্পর্টেন্ট উদাহরণ এবং এইটার সাহায্যে এক্সারসাইজেও যেমন অঙ্ক আছে তার পাশাপাশি মানে ইয়েতেও আসে খুব এক্সামেও। যে কী বলছে? x/1 ইকুয়ালস টু y-1/2 ইকুয়ালস টু z-2/3 সরলরেখাটির সাপেক্ষে 1,6,3 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করতে বলছে। এখানে ছবিতে দেখা যাচ্ছে এই হলো পি বিন্দু আর এই হলো সরলরেখাটা, তার প্রতিবিম্ব বিন্দু মানে এখানে পি ড্যাস্ট। মানে এরকম ভাবা যেতে পারে সরলরেখাটা নিজেই একটা মিররের মতো কাজ করছে, একটা আয়নার মতো কাজ করছে। আয়নার মতো কাজ করলে কি হবে? এর একটা প্রতিচ্ছবি নিচে পড়বে, তাহলে কি পি ড্যাস্ট হবে। ঠিক আছে, তাহলে কোন বিন্দু চেয়েছে? 1,6,3 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু নির্ণয় করতে বলছে এবং প্রদত্ত বিন্দু ও তার প্রতিবিম্বের সংযোজক সরলরেখার সমীকরণ মানে কি পি পি ড্যাস্ট এই সমীকরণ জিজ্ঞেস করছে এবং উক্ত রেখাংশের দৈর্ঘ্য মানে এই পি থেকে পি ড্যাস্টের দূরত্ব চাইছে। এখন পরীক্ষায় যদি কোশ্চেন আসে এই পুরো কোশ্চেনটা নাও আসতে পারে, হয়তো পার্টলি আসতে পারে বা যে কোনো দুটো আসতে পারে। এখানে 3খানা কোশ্চেন কিন্তু একসাথে আছে। ঠিক আছে, স্বাভাবিকভাবে বেশ কিছু কাজ করতে হবে। তো যাই হোক বিষয়টাকে পরপর স্টেপ ওয়াইজ বুঝে নেওয়া যাক কী কী করছি। এখানে ছবি আছে যখন অসুবিধা হবে না। আচ্ছা তাহলে এখানে কি হলো? মনে করা হলো পি ড্যাশ হলো এই সরলরেখার পি বিন্দুর প্রতিবিম্ব বিন্দু মানে আমি যা যা বলছিলাম, এবং এল হলো পি পি ড্যাশ ও প্রদত্ত সরলরেখার ছেদ বিন্দু মানে যে পি পি ড্যাশ আর যে সরলরেখাটা দিয়ে দিয়েছে তার ছেদ বিন্দু হলো এল। সেই ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এলটা হলো এটাও বলতে পারি যে পি বিন্দু থেকে এই সরলরেখার উপর যে লম্ব দূরত্ব টানছি তার লম্বের পাদবিন্দু যাকে বলে ফুট অফ পারপেন্ডিকুলার, সেটা হবে কোনটা? এলটা। ঠিক আছে, আচ্ছা তাহলে বেসিক্যালি কি দাঁড়ালো? আমরা এটাও বলতে পারি তার পাশাপাশি যে পিএল দূরত্বটা আর এলপি ড্যাশ দূরত্বটা সেম হবে, কারণ আমরা জানি বিন্দু থেকে সরলরেখার দূরত্ব, সরলরেখা থেকে বিন্দু দূরত্ব কি হয়? প্রতিবিম্ব দূরত্ব। বিন্দু থেকে সরলরেখা, সরলরেখা থেকে প্রতিবিম্ব দূরত্ব কি সেম হয়, বা আয়নার ক্ষেত্রে আমরা সেই কথাটা যেটা বলে থাকি। তো প্র্যাকটিক্যালি কি করা হচ্ছে? অঙ্কটা সলভ করার জন্য 1 নম্বর উদাহরণেরই সাহায্য নেওয়া হচ্ছে আর কিছু না। যে প্রথমত যে সরলরেখাটা দিয়ে দিয়েছে সেটা ইকুয়ালস টু একটা টি ধরে নেওয়া যাক। সেটা ইকুয়ালস টু টি ধরে নিলে আমরা কি লিখতে পাচ্ছি? এক্স ইকুয়ালস টু টি লেখা যাচ্ছে, ওয়াই ইকুয়ালস টু লেখা যাচ্ছে 2t + 1 আর জেড ইকুয়ালস টু লেখা যাচ্ছে 3t + 2।
ঠিক আছে, এইটা কি পেলাম, এটা হলো এই সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক হবে এই ফরম্যাটে। এখন আমরা এল বিন্দু স্থানাঙ্কটা ধরেই নিলাম এইটা, যে টি কমা 2t+1 কমা 3t+2, কারণ এল বিন্দুর ওই সরলরেখার উপরেই আছে, আমরা ধরতেই পারি। এখন আমাদের বের করতে হবে কি টি বিন্দু স্থানাঙ্ক। তাই আমরা কি করছি, এই পি আর এল, এই পিএল সরলরেখার আমরা ডিরেকশন রেশিও বের করছি। তাহলে কি এল বিন্দু থেকে যদি পি বিন্দুকে বিয়োগ করি তাহলেই আমরা পিএল সরলরেখার ডিরেকশন রেশিও পেয়ে যাব। ঠিক সেই কাজগুলোই করা হলো। এই যে এখানে এল এর স্থানাঙ্ক ধরা হলো, এবার পিএল এর দিক অনুপাত সিম্পল বিয়োগ, টি থেকে 1 বিয়োগ, কারণ পি বিন্দু স্থানাঙ্ক 1, 6, 3 ছিল, তাহলে সিম্পল এগুলোকে বিয়োগ করা হলো। ঠিক আছে, স্পষ্ট দেখা যাচ্ছে? আচ্ছা, এইবার আমরা কি করব, এবার আমরা কি করছি, এবার এই যে দিক অনুপাত পেয়ে গেলাম, পিএল সরলরেখার দিক অনুপাত পেয়ে গেলাম, আর কি এই সরলরেখার দিক অনুপাত দেওয়াই আছে। এই সরলরেখার দিক অনুপাত কি ছিল, 1 2 3, 1 2 3, একটু দেখে নিতে পারো ভিডিও রিওয়াইন্ড করে। ঠিক আছে, আচ্ছা, সরলরেখার দিক অনুপাত 1 2 3 আর পিএল সরলরেখার দিক অনুপাত কি, যেটা এইটা পেলাম। তাহলে কি এরা দুজন কি পরস্পর লম্ব আছে, তাহলে আমরা ওই আবার ওই একই কনসেপ্ট লাগিয়ে দিলাম, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 কি ইকুয়ালস টু 0, সেটা লাগালে আলটিমেটলি টি এর মান 1 পেলাম। মানে অ্যাকচুয়ালি উদাহরণ 1 যেভাবে করলাম সেভাবেই আমরা ক্যালকুলেশন করে টি এর মানটা বের করে ফেলতে পারছি। ঠিক আছে, এবার টি এর মানটা যেই বেরিয়ে গেল 1, তারপরে আমরা কি করতে পারি, আমরা টি এর মানটা বসিয়ে দিতে পারি এল বিন্দুর ওখানে টি গুলোর জায়গায় বসিয়ে দিলে আলটিমেটলি এল বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 135। তাহলে এখন আমাদের হাতে কি আছে, এখন আমাদের হাতে এরকম বিষয়টা দাঁড়ালো যে পি বিন্দু স্থানাঙ্ক জানা আছে আর এল বিন্দু স্থানাঙ্ক জানা আছে। আমরা বের করব এবার পি ড্যাশ বিন্দু, মানে পি বিন্দু স্থানাঙ্ক জানা আছে, এখানে এল বিন্দু স্থানাঙ্ক আমাদের জানা আছে। আমরা এবার বের করতে চাইছি পি ড্যাশ বিন্দু স্থানাঙ্ক। পি ড্যাশ বিন্দুটা আমরা কি করব, একটা ধরে নিলাম আলফা কমা বিটা কমা গামা, বা এরকমও ধরা যেতে পারে যেখানে যেটা ধরেছে x0 কমা y0 কমা z0। আচ্ছা, বেসিক্যালি কি হচ্ছে, এল বিন্দুটা আসলে কি, পি আর পি ড্যাশ বিন্দুর মধ্যবিন্দু। এল বিন্দুটা আসলে পি আর পি ড্যাশ বিন্দুর মধ্যবিন্দু। তাহলে পি বিন্দুর ভুজ প্লাস পি ড্যাশ বিন্দুর ভুজ বাই 2 ইকুয়ালস টু কি হবে, এল বিন্দুর ভুজ। একই রকমভাবে কোটির ক্ষেত্রে বলতে পারবো, একই রকমভাবে জেডের ক্ষেত্রে বলতে পারবো। তো ওরা আলফা বিটা গামা ধরেনি, x0 y0 z0 ধরেছে। তাহলে কি হচ্ছে, x0 প্লাস 1, 1 মানে কি পি বিন্দুর ভুজ, বাই 2 ইকুয়ালস টু কি হচ্ছে 1, এই 1 মানে এল বিন্দুর ভুজ। ওকে, একই রকমভাবে কোটিতে y0 প্লাস 6 বাই 2, 6 হলো কি পি বিন্দুর কোটি ছিল, বাই 2 ইকুয়ালস টু কি 3, 3 হলো এল বিন্দুর কোটি। z0 তো তাই z0 প্লাস 3 বাই 2 ইকুয়ালস টু 5। এরকমভাবে প্রতিটা আমরা ক্যালকুলেশন করে x0 এর মান 1 পাচ্ছি, y0 এর মান 0 পাচ্ছি, z0 এর মান আমরা 7 পাচ্ছি। তো আলটিমেটলি আমরা কি পেয়ে গেলাম, পি ড্যাশ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম যে 107। এইবার আমাদের কি চেয়েছে, যে পি পি ড্যাশ বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার সমীকরণ। আমরা এটা কিন্তু 2a চ্যাপ্টারেই শিখে এসেছি যে দুটো বিন্দু জানা থাকলে আমাদের সেই সরলরেখার সমীকরণ কি হয়, কি হয়, x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। কারো কেউ যদি ভুলে গিয়ে থাকো সেক্ষেত্রে 4a চ্যাপ্টারের উপর যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা একবার দেখে নাও, অথবা ফর্মুলা দেখে নাও 4a চ্যাপ্টারে গিয়ে। সিম্পলি আমরা পেয়ে যাবো এই সমীকরণটা, এক্স মাইনাস 1/0 ইকুয়ালস টু y মাইনাস 6/-6 ইকুয়াল z মাইনাস 3/4। একই রকমভাবে আমরা পি পি ড্যাশ মানে এই দূরত্বটা বের করতে পারি। এটা বের হলো সরলরেখার সমীকরণ। আর পি পি ড্যাশ দূরত্ব বের করতে পারি। দূরত্ব বের করার ক্ষেত্রে কী হবে, পি ড্যাশ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি আর পি বিন্দু স্থানাঙ্ক আমরা জানতাম। দুটো বিন্দু জানা থাকলে আমাদের দূরত্ব কীভাবে বেরোয় আমাদের জানা আছে। দুটো ভার হবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কোয়ার। তো ক্যালকুলেশন করলেই আমাদের চলে আসছে এত। অবশ্যই একটা একক লিখে দিতে হবে, √13 একক। ঠিক আছে, এই হলো এই চ্যাপ্টারের অঙ্ক, আর কিচ্ছু নেই। এরকম কনসেপ্টেই অন্য অঙ্ক রয়েছে, তো দেখে নিতে হবে। আচ্ছা, সেটার উপর বেস করে এই যে এগুলো রয়েছে এক্সারসাইজটাকে সলভ করতে হবে। আচ্ছা, প্র্যাকটিক্যালি এখানে এত বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব চেয়েছে, ওয়াই অক্ষের সমীকরণ লিখে নাও। ওয়াই অক্ষের সমীকরণ কী হবে, ওয়াই অক্ষের সমীকরণ এক্স মাইনাস 0/0 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 0/1 ইকুয়ালস টু জেড মাইনাস 0/0। এবার এটার সাহায্য নিয়ে বের করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরেকটা লজিক আমি বলে দিচ্ছি, একটা শর্টকাট ট্রিকও আমি বলে দিচ্ছি এখানে বের করার। শর্টকাট ট্রিকটা হলো যে কোনো একটা বিন্দু থেকে যে অক্ষের দূরত্ব চাইবে, কোনো একটা বিন্দু থেকে যে অক্ষের দূরত্ব চাইবে সেইটাকে শুধু বাদ দিয়ে দিলেই হবে। মানে কি, ওয়াই অক্ষের দূরত্ব চেয়েছে, তাহলে সেইটাকে বাদ দিয়ে দেওয়া যাক, মানে কি 0কে বাদ দিয়ে দেওয়া যাক। বাদ দিয়ে যে দুটো পড়ে আছে, মানে এক্সের পার্ট আর জেডের পার্ট, তাদের দুজনের স্কোয়ারের যোগফল তার রুট ওভার করলেই আমরা মান পেয়ে যাব। মানে এখানে কি হচ্ছে, √1² + 0²। ওকে, একই রকমভাবে
আমরা এই যে 2 নম্বর অঙ্কে কি করতে পারি, জেড অক্ষে দূরত্ব চেয়েছে, জেড অক্ষটাকে বাদ দিয়ে দেওয়া যাক, জেড অক্ষের মান যাই থাক, এই ক্ষেত্রে 0 আছে, 0 না থেকে অন্য কিছু যদি থাকে, সে 5 থাকুক 1 কোটি থাকুক যাই থাক, সেই 0টাকে বাদ মানে সেইটাকে বাদ দিয়ে জেড অক্ষের পার্টটাকে বাদ দিয়ে বাকি যে দুটো পড়ে আছে মানে এক্স আর ওয়াই, তাদের স্কোয়ারের যোগফল মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তাদের রুট ওভার। 3 নম্বরে কি এক্স অক্ষের দূরত্ব, এটা কি হচ্ছে, তাহলে এক্স এর পার্টটা বাদ দিয়ে দিই, বাকি দুটো মানে ওই একই রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 4 নম্বরটা কি ওই একই ব্যাপার, বের করা যাক, নিজেরা বের করো। ঠিক আছে, এটা কি কারণে বা কি লজিকে বললাম সেটা একটু নিজেরাই রিসার্চ করে বের করা যাক। আর যদি না বের করতে পারা যায় আমি কি লজিকে বা কি কারণে এটা শর্টকাট বললাম, তো সেই ক্ষেত্রে অবশ্যই সেটা স্কাইপি ক্লাসে আমি বলে দেবো, তখন জিজ্ঞেস করলে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, সংক্ষিপ্ত এরপরে এমসিকিউর পর আর কিছু নেই, সংক্ষিপ্ত আছে। তো এবার এইটা, আচ্ছা সংক্ষিপ্তর 4 যেটা আছে 4 অ্যাকচুয়ালি করা দরকার নেই, বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো যা যা উদাহরণ থেকে ডিসকাস করলাম সেই টাইপেরই জিনিস। ঠিক আছে, আচ্ছা বাই দ্য ওয়ে এই 2 নম্বর অঙ্কটা দেখে অনেকে অনেক কিছু ভাবতে পারে যে এটা এই টাইপের জিনিস তো হয়নি, যে 3টে বিন্দু দিয়ে দিল। অ্যাকচুয়ালি 2 নম্বর অঙ্কটা হলো সেই অঙ্কটা যেটা হলো এইমাত্র 3 নম্বর এমসিকিউতে ডিসকাস করে এলাম। 3 নম্বর এমসিকিউতে যেটা, সরি 3 নম্বর এমসিকিউ না, উদাহরণের 3-এ যেটা ডিসকাস করে এলাম, যে এ বি সি, অ্যাকচুয়ালি এই বিসি সরলরেখা সমীকরণটা ওখানে দিয়েই দিয়েছিল, এখানে দেয়নি, এখানে কি বের করে নিতে হবে। ঠিক আছে, এখানে সরলরেখার সমীকরণ আগে বের করে নেওয়া যাক, তারপরে উদাহরণ 3-এ যা যা ডিসকাস হলো সেভাবে বের করা যেতে পারে। আর সরলরেখার সমীকরণ কীভাবে বের করতে হয় সেটা 4A চ্যাপ্টারে ডিসকাশন হয়েছে, এই চ্যাপ্টারের মেন চ্যাপ্টার। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি এই ব্যাপার, এই গেল 4D। এবার 4E চ্যাপ্টারে চলে আসা যাক। 4E চ্যাপ্টারের আমাদের বিষয়গুলো কি, যে কোনো দুটো সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব আমরা কীভাবে বের করতে পারি, যে কোনো দুটো সরলরেখার মধ্যে। এখন যে কোনো দুটো সরলরেখা দুটো উপায়ে থাকতে পারে, যে তারা হয় পরস্পরের সমান্তরাল হলো, অথবা এরকম হতে পারে যে তারা পরস্পর তির্যক হলো। কারণ কারো কারো মাথায় এটা প্রশ্ন আসছে যে পরস্পর সমান্তরাল তো বুঝলাম, যে পরস্পর তির্যক হলে কি করে হবে, পরস্পর তির্যক হলে তো ছেদ করে যেতে পারে না। এইটা কিন্তু আমি বারবার এক কথা বলছি, আগেও একটা সময় বলেছি, যে এটা কিন্তু 2 ডাইমেনশনাল জিওমেট্রি নয়, এটা কি 3 ডাইমেনশনাল জিওমেট্রি। তাহলে সরলরেখা হলে, সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে এরকম তো আমরা বুঝতে পারি, যে তির্যক হয়, তির্যক মানে এইটা নয় যে তারা ছেদ করে যাচ্ছে, এটা হতে পারে যে একটা সরলরেখা এইভাবে গেল, আরেকটা সরলরেখার নিচ দিয়ে গেল, মানে এরকম ভাবতে পারি যে উপর দিয়ে হাওড়া ব্রিজ গেছে, নিচ দিয়ে গঙ্গা নদী গেছে। কারণ হাওড়া ব্রিজ আর গঙ্গা নদী কি একে অপরকে ছেদ করেছে, তাহলে তো হাওড়া ব্রিজের উপর দিয়ে গাড়ি যেত না। কিন্তু কি বলতে পারি, এরা কিন্তু সমান্তরাল বলতে পারি না, গঙ্গা নদীর ফ্লো যেদিকে, হাওড়া ব্রিজের গতি কিন্তু উল্টো দিকে, এদেরকে কিন্তু আমরা সমান্তরাল বলতে পারি না, এদেরকে আমরা কি বলতে পারি, এদেরকে আমরা তির্যক সরলরেখা বলতে পারি। এটা হলো অ্যাকচুয়াল 3 ডাইমেনশনাল জিওমেট্রি, মানে বুঝে নিতে হবে। আর পরস্পরকে ছেদ করবে কখন, ছেদ তখন করবে যদি দুটোই একই প্লেনে থাকে, মানে একই সমতলে থাকে। মানে যদি হাওড়া ব্রিজ ভেঙে পড়ে যায়, হাওড়া ব্রিজ ভেঙে পড়ে গেলে গঙ্গা নদীর সাথে মিশে গেল, তাহলে কি হচ্ছে, তখন একটা আরেকটাকে ছেদ করছে, মানে একটা এটার সাথে ধাক্কা লাগার স্কোপ থাকছে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কি 3 ডাইমেনশনাল আমাদের মাঝখানে একটা স্পেস থাকতে পারে, কিন্তু তাই বলে এইটা নয় তাদেরকে সমান্তরাল হতে হবে। সমান্তরালের বাইরে একটা স্কোপ কি থাকছে, যে তির্যক হওয়ার, যে দুজন দুজনের আলাদা গতিতে ছুটছে। এরকম প্রচুর উদাহরণ তোমরা চারদিকে দেখতে পারবে। ঠিক আছে, যে কোনো রেলওয়ে স্টেশনে গেলে বা যে কোনো ফুট ওভার ব্রিজ বা যে কোনো জায়গায়। তো যাই হোক, এখন সেই বিষয়টার উপর বেস করে অবশ্যই এটা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা মেজর পার্ট। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ক্যালকুলেশন, তার পেছনে কিন্তু এই ভেক্টরের ভূমিকাও একটা অসামান্য, এবং সেই প্রপার ক্যালকুলেশন না থাকলে অনেক কিছু সমস্যা হতে পারে। কারণ কোন দিন কি হঠাৎ করে এবার ব্রিজ মিজ ভেঙে পড়বে, যেমন মাঝে মাঝে সাঝে ঘটছে আজকাল। হ্যাঁ, তো এইসব সমস্যা আর কি ঘটতে পারে। তো এই কারণে যা শিখছো ভালো করে শেখাই ভালো, যাতে পরবর্তীকালে মানুষের যাতে কোনো ক্ষতি নাটা হয় আর কি, ক্ষয়ক্ষতি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো এবার বক্তব্যটা কি, যে এই যে সরলরেখাটা আর এই যে সরলরেখাটা, এই দুটো সরলরেখার যে দিক অনুপাত ভালো করে খেয়াল করা যাক, তাদের দিক অনুপাত কিন্তু সেম। এরও যদি এ বি সি হয়, এরও দিক অনুপাত কি এ বি সি। প্রথম সরলরেখাটা কি x1 y1 z1 বিন্দুগামী, আর দ্বিতীয় সরলরেখাটা কি x2 y2 z2 বিন্দুগামী, এইটুকুই শুধু পার্থক্য। ঠিক আছে, কিন্তু দুটো সরলরেখা চেনার উপায় কি, তাদের যদি দিক অনুপাত সেম থাকে তাহলে তারা কি পরস্পর সমান্তরাল সরলরেখা, এটা আগেও ডিসকাশন হয়েছে। তাহলে এই দুটো মানে সরলরেখার সমীকরণ থেকে আমরা এইটুকু কনফার্ম হয়ে গেলাম যে এরা সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সূত্র হবে একরকম, তির্যকের ক্ষেত্রে সূত্র হবে আরেক রকম। আবার সমান্তরালের ক্ষেত্রে দুটো ভাগ হবে, একটা হবে কার্তেশীয় আকারে সূত্র, আরেকটা হবে ভেক্টর আকারে সূত্র। আর তির্যকের সঙ্গে দুটো হবে, একটা কার্তেশীয় একটা ভেক্টর।
তাহলে বেসিক্যালি কি দাঁড়ালো? বেসিক্যালি এইটা দাঁড়ালো যে 1 ও 2 সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব ইকুয়ালস টু কী হবে? x1 প্লাস টি এ মাইনাস x2, মানে ব্যাপারটা এরকম অনেকটা। এইটা ইকুয়ালস যদি আমরা টি ধরে নিই, ঠিক আছে, এটা ইকুয়ালস যদি আমরা টি ধরে নিই, তাহলে কী হবে? এই যে এটি প্লাস x1, ওই কারণে হচ্ছে x1 প্লাস টি এ মাইনাস কি দ্বিতীয় সরলরেখাটার বিন্দুটা মানে x2, তারপরে কি y1 প্লাস টিবি ওই একইভাবে মাইনাস y2, z1 প্লাস টিসি মাইনাস z2। এইটা হলো মেন সূত্র, যেখানে টিটা কি করে পেতে পারি? এইভাবে পেতে পারি যে a এর সাথে গুণ হবে x2 মাইনাস x1, b এর সাথে গুণ হবে y2 মাইনাস y1, c এর সাথে গুণ হবে z2 মাইনাস z1, আর নিচে কি হচ্ছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো এইভাবে আমরা কার্তেশীয় আকারে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারি। সিম্পলি একটু খেয়াল করলে যথেষ্ট যে এবিসি ডিরেকশন রেশিও কোথায় বসছে আর বিন্দুগুলোর বিয়োগফল কোথায় বসছে, তাদের কার সাথে কার গুণফল হচ্ছে। এখানে নতুন করে আমার কিচ্ছু বলার নেই, প্র্যাকটিক্যালি জাস্ট একটু অবজার্ভ করে সূত্র মনে রেখে প্রয়োগ করলে যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা, আর 2 নাম্বার কি? 2 নম্বর ভেক্টর ফর্ম। আরেকটা বিষয় আমি বলতে পারি, হয় ভেক্টর ফর্মগুলোই মনে রাখা যেতে পারে অথবা হয় কার্তেশীয় ফর্মগুলোই মনে রাখা যেতে পারে। তাতে কি সুবিধা হবে? যে অঙ্ক যদি কার্তেশীয়তেও দেয়, এবার তোরা যদি ভেক্টরটাই শুধু মনে রাখিস, তাহলে কার্তেশীয়টাকে ভেক্টরে কনভার্ট করে নিলি, কার্তেশীয় সমীকরণ দুটোকে ভেক্টর সমীকরণে কনভার্ট করে নিলি, তারপর ভেক্টরের সূত্র অ্যাপ্লাই করলে যথেষ্ট। তাহলে শুধু ভেক্টরের সূত্র মনে রাখলেও চলতে পারে। ঠিক আছে, আর ভেক্টর দিয়ে যদি অঙ্ক দেয় তো প্রবলেম নেই। ঠিক আছে, অথবা কেউ চাইলে শুধু কার্তেশীয় মনে রাখতে পারিস। ভেক্টরের ক্ষেত্রে সুবিধা কি, একটু মনে রাখা সুবিধা আছে। কারণটা কি, এই যে একটা দিয়েছে a1 ভেক্টর প্লাস টিবি ভেক্টর, আর একটা দিয়েছে a2 ভেক্টর প্লাস এসবি ভেক্টর। তাহলে আমরা কি করব? এই দুটোর যে পয়েন্ট ভেক্টর রয়েছে, মানে কি একটা a2 ভেক্টর একটা a1 ভেক্টর, যে পয়েন্ট ভেক্টর দুটো, এদের মধ্যে বিয়োগ করব। ঠিক করো, ঠিক আছে। আচ্ছা, তার আগে কিন্তু ভালো করে দেখে নেবো যে এরা দুজন সমান্তরাল কিনা। কি করে বুঝবো? এই যে বি ভেক্টর আর বি ভেক্টর দেখে, এখানেও বি ভেক্টর আছে, এখানেও বি ভেক্টর আছে। ঠিক আছে, আচ্ছা, সবসময় কিন্তু সেটা দেখে বোঝা যাবে না, সেটা বলে দিই। এরকম ঘটতে পারে যে টি ইন্টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ এরকম দিয়ে দিয়েছে, আর এখানে এস ইন্টু দিয়ে দিল 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তো প্র্যাকটিক্যালি কী করছে? এখান থেকে যদি 2 কমন নিয়ে নেওয়া যায়, এই দ্বিতীয়টা থেকে যদি 2 কমন নিয়ে নেওয়া যায়, তাহলে আলটিমেটলি কিন্তু এইটাই হয়ে যাচ্ছে যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তোমরা আলটিমেটলি এইটা দেখেও কিন্তু বোঝার উপায় রাখতে হবে যে সবসময় পুরো একই ভেক্টরই থাকবে, বি ভেক্টর বি ভেক্টর, তা না হতে পারে। 2 দিয়ে গুণ থাকতে পারে, 3 দিয়ে গুণ থাকতে পারে, কিন্তু কি পুরোটা গুণ থাকবে? এটা হবে না, দুটো গুণ রইলো 2 দিয়ে, আরেকটা থাকলো না। আরেকটা যদি না থাকে তাহলে বুঝতে হবে তারা সমান্তরাল নয়, কিন্তু তারা তির্যক হয়ে যাবে। হয় পুরো ইকুয়াল থাকতে হবে, নয়তো কি তারা একটা অনুপাতে থাকতে হবে, মানে হয় 2 দিয়ে পুরো গুণ আছে বা 3 দিয়ে গুণ আছে। এরকম যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা প্র্যাকটিক্যালি প্রপার বি ভেক্টরটা আমরা বের করে নেবো, মানে দুইটা গুণ মানে কমন নিয়ে, দুইটা কমন নিয়ে বা তিনটা কমন নিয়ে। প্রপার বি ভেক্টরটা কী হবে? এই দুটো বিন্দু বিয়োগ করে, যে a2 মাইনাস a1 করে যেটা পেলাম, তার সাথে ক্রস প্রোডাক্ট হবে এই বি ভেক্টরটা। আর নিচে কি বসবে? সেই বি ভেক্টরটার মডিউলাস, শুধু মডিউলাস, কিন্তু স্কোয়ার নয়, শুধু মডিউলাস। ওকে, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি হলো যে দূরত্বটা, যে দুটো সরলরেখা, এই যে দুটো সমান্তরাল সরলরেখা, এদের মধ্যে দূরত্বটা কী বা ক্ষুদ্রতম দূরত্বটা কী। ঠিক আছে, আচ্ছা, এবার 3 নম্বরটা হলো যে দুটো তির্যক সরলরেখা যদি হয়, যে এই একটা সরলরেখা গেছে মানে হাওড়া ব্রিজ গেছে, তার নিচ দিয়ে একটা সরলরেখা গেছে মানে গঙ্গা নদী গেছে, সেই ক্ষেত্রে এই হাওড়া ব্রিজ থেকে গঙ্গা নদীর উপর লম্ব দূরত্বটা কী হবে, এটা আমরা জানতে চাইছি। আচ্ছা, হাওড়া ব্রিজের সমীকরণ কি দিয়ে দিয়েছে? এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ওয়ান, জেড মাইনাস জেড ওয়ান বাই সি ওয়ান। না, হাওড়া ব্রিজের দিক অনুপাত কি? এ ওয়ান কমা বি ওয়ান কমা সি ওয়ান। ঠিক আছে, আর নিচ দিয়ে যে গঙ্গা নদী গেছে তার দিক অনুপাত কি? এ টু কমা বি টু কমা সি টু। তাহলে ক্লিয়ারলি এদের দুজনের দিক অনুপাত আলাদা আলাদা লিখেছে। তাহলে আমরা বলতে পারি কি এরা কোনোভাবেই সমান্তরাল সরলরেখা নয়, এরা কি তির্যক সরলরেখা। দুজন দুদিকে আলাদা ফ্লো হয়েছে, আলাদা আলাদা দিকে, কিন্তু কেউ কাউকে ছেদ করেনি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরকম যদি সরলরেখা থাকে আমরা দেখলেই কি দেখে বুঝবো? আমি বারবার বলছি, আমরা দিক অনুপাত দেখে বুঝবো সেটা সমান্তরাল নাকি তির্যক। বোঝার পরে তাহলে হয় সমান্তরালের সূত্র অ্যাপ্লাই করব, আর নয়তো এই তির্যকের সূত্র অ্যাপ্লাই করবো, মানে যেটা এখন হচ্ছে। আচ্ছা, তির্যকের ক্ষেত্রে আমরা কি করছি? এটা হলো সূত্রটা বলছে 1/λ, এটা কার্তেশীয় ফরম্যাটের সূত্র। 1/λ, ফার্স্ট রোতে বসবে বিন্দু দুটোর বিয়োগফল, মানে ওখানে বিন্দু কি পেয়েছি আমরা? দেওয়া আছে যে x2 y2 z2 দেওয়া আছে, আর x1 y1 z1, বিন্দু দুটোর সিম্পলি বিয়োগফল x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। সেকেন্ড রোতে বসবে কে? সেকেন্ড রোতে বসবে ফার্স্ট যে সরলরেখাটা আছে তার ডিরেকশন রেশিওগুলো, মানে a1 b1 c1। আর থার্ড রোতে বসবে সেকেন্ড যে সরলরেখাটা আছে তার ডিরেকশন রেশিও, মানে a2 b2 c2। কি বললাম? ভিডিও রিওয়াইন্ড করে আরেকবার দেখে নাও সবাই। ঠিক আছে, আচ্ছা, ল্যামডার মানটা কি হবে? যে বাইরে যে 1/λ আছে, ল্যামডার মানটা এইটার সাহায্যে আমরা বের করতে পারি।
যে কি B1C2 মাইনাস B2C1, এটা একটা ক্রস কনসেপ্টের মতো। ক্রস কনসেপ্টটা অনেকটা কী হিসেবে হয়, ক্রস কনসেপ্টটাকে কেউ মনে রাখতে পারে এইভাবে, যেখানে এইটাকে দেখেও মনে রাখা যেতে পারে, এইটুকুকে দেখেও। প্রথমে A1কে আমরা চেপে দিই, তাহলে কি পড়ে থাকছে, এই যে এইটা B1C2 মাইনাস B2C1 তার স্কোয়ার, তারপরে কি প্লাস, তারপরে আমরা B1কে চেপে দিই, তারপরে কি হবে, আর আমাদের নিশ্চয়ই মনে আছে যে বজ্র গুণনের সময় বা ডিটারমিনেন্টের সময় আমরা কি ক্রসিংটা ঘুরিয়ে দিই। প্রথম ক্রসিং করেছিলাম আগে B1C2 B2C1 করেছিলাম, তাহলে এখন কি করবো, আমরা ক্রসিংটাকে ঘুরিয়ে দেবো। ক্রসিংটাকে ঘুরিয়ে দিলে কি হচ্ছে, A2C1 মাইনাস A1C2। তবে একটা মজার বিষয় আছে, ক্রসিং যদি নাও ঘোরাই অসুবিধা নেই এই ক্ষেত্রে, কারণ এটার মাথায় কিন্তু স্কোয়ার আছে, তাই ক্রসিং না ঘোরালেও অসুবিধা নেই, কারণ -3 স্কোয়ার এলেও সেটা 9 আসবে, শুধু 3 স্কোয়ার এলেও সেটা 9ই আসবে, তো অত চাপ নেওয়ার কোনো দরকারও পড়বে না। আচ্ছা, আর প্লাস কি হবে, A1 মাইনাস A1B2, তার মানে কি এবার সিটাকে চেপে দিয়ে A1B2 মাইনাস B1A2 তার স্কোয়ার, এবার পুরো ভ্যালুটা রুট ওভার, এটা করলে আমরা ল্যামডা পেয়ে যাচ্ছি। এই ল্যামডার মানটা এখানে বসবে, এই পুরো ক্যালকুলেশনটা করলে আমরা কি পাবো, হাওড়া ব্রিজ আর গঙ্গা নদীর মধ্যে কতটা দূরত্ব আমরা পেয়ে যাবো, মানে দুটো তির্যক সরলরেখার মধ্যে দূরত্ব পেয়ে যাবো। ঠিক আছে। আচ্ছা, এখন কখন হাওড়া ব্রিজ গঙ্গা নদীর উপর ভেঙে পড়বে, হাওড়া ব্রিজ গঙ্গা নদীর উপর তখনই ভেঙে পড়বে যদি তাদের মধ্যে দূরত্বটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়, তাই তো নাকি? তাদের মধ্যে যদি কোনো দূরত্ব না থাকে, তারা কি আর তির্যক সরলরেখা বলতে পারি? মানে কি, তাদের মধ্যে যদি দূরত্ব না থাকে, এই যে এইখান দিয়ে যাচ্ছিল আর এর নিচ দিয়ে যাচ্ছিল গঙ্গা নদী, দূরত্ব যদি না থাকে, তার মানে কি হাওড়া ব্রিজ ভেঙে পড়ে গেছে গঙ্গা নদীর উপর, তাই তাদের মধ্যে আর কোনো দূরত্ব আর অবশিষ্ট নেই মাঝখানে। তাহলে এই যখনই ভেঙে পড়ে যাচ্ছে, তখনই কি হয়ে যাচ্ছে, দূরত্ব শূন্য, তার মানে কি হচ্ছে, তখন হয়ে যাচ্ছে একটা সরলরেখা আর একটা সরলরেখাকে ছেদ করে ফেলছে, মানে কি গঙ্গা নদী আর হাওড়া ব্রিজ পরস্পর পরস্পরকে ছেদ করে ফেলছে। তাহলে এই যে এই পয়েন্টটা খুব ভাইটাল পয়েন্ট, সরলরেখা দুটি পরস্পর পরস্পরকে ছেদ করবে যদি এই ভ্যালুটা ইকুয়ালস টু জিরো হয়, মানে কি ডিটারমিনেন্ট ভ্যালুটা ইকুয়াল টু জিরো হয়। এবার কেউ ভাবতে পারো যে ল্যামডাটা কোথায় গেল, ল্যামডা থাকুক না, ল্যামডাটা দিয়েও যদি ক্যালকুলেশন করা হয় কিছুই হবে না, আলটিমেটলি ল্যামডাটা কি জিরোর সাথে গুণ হয়তো জিরোই হয়ে যাবে, তো ওই কারণে ল্যামডা ক্যালকুলেশনের কোনো দরকার পড়ে না, কখন, যখন পরস্পর ছেদি কিনা চেক করতে হয়। তাই বলে এর আগেরটায় ল্যামডা বসাবো না তা কিন্তু বলিনি। ঠিক আছে, তাহলে দূরত্ব বের করার সময় ল্যামডাকে রেখে এই সূত্র অ্যাপ্লাই করলে দূরত্ব পেয়ে যাবো। আর পরস্পর ছেদি কিনা চেক করতে হলে যদি বলে কোশ্চেনে শুধু পরস্পর ছেদি কিনা এইটুকু জানতে চাই, তাহলে আমরা এই ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো কিনা চেক করবো, যদি জিরো হয় তাহলে পরস্পর ছেদি, আর জিরো না হয় তাহলে পরস্পর ছেদি নয়। ঠিক আছে। আচ্ছা, এই গেল যা বললাম, এগুলো কিন্তু কার্তেশীয় ফরম্যাটে বললাম। এবার কি ভেক্টর ফরম্যাটে দেখা যাক তির্যকটা। আর ভেক্টর A1 ভেক্টর প্লাস TB1 ভেক্টর আছে, আর ভেক্টর A2 ভেক্টর প্লাস SB2 ভেক্টর আছে। এখানে B1 ভেক্টর ভালো করে খেয়াল করা যাক, B1 ভেক্টর একটা ডিরেকশন রেশিও, B2 ভেক্টর আরেকটা ডিরেকশন রেশিও, ডিফারেন্ট ডিরেকশন রেশিও, তাহলে দুজনের আলাদা আলাদা ডিরেকশন রেশিও, তাহলে খুব স্বাভাবিকভাবে দুজনে কি কোনোভাবেই সমান্তরাল নয়, তারা তাহলে তির্যক সরলরেখা। তাহলে আমাদের এখানে ভেক্টরের সূত্র আমরা কি করব, তির্যক সরলরেখার ক্ষেত্রে ভেক্টরের সূত্র হলো এইটা, বিন্দু দুটোর মধ্যে বিয়োগফল হবে, মানে কি A2 মাইনাস A1। ঠিক আছে, বিন্দু দুটোর মধ্যে বিয়োগফল A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর, তার সাথে ডট প্রোডাক্ট হবে। কার ডট প্রোডাক্ট হবে, যে দুটো ডিরেকশন রেশিও ভেক্টর তাদের ক্রস প্রোডাক্টের ভ্যালুটা ডট প্রোডাক্ট হবে। তাহলে লবে অ্যাকচুয়ালি কি বসছে, A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর আর B1 ভেক্টর ক্রস B2 ভেক্টর, এদের ডট প্রোডাক্ট ভ্যালু। ক্লিয়ার? এইটা হলো লবে বসছে উইথ মডিউলাস। মডিউলাস কেন, আগেও বলেছি যে যদি দূরত্বের ক্ষেত্রে নেগেটিভ আসে সেটা যাতে উপেক্ষণীয় করা যায়, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, তার মড নিলে আমাদের খুব স্বাভাবিক পজিটিভ চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, আর হরে কি বসবে, এই যে B1 ভেক্টর আর B2 ভেক্টরের ক্রস প্রোডাক্ট বের করেছি, মানে ডিরেকশন রেশিও ভেক্টর দুটো যে ক্রস প্রোডাক্ট বের করেছি, সেই ভেক্টরটার মডিউলাস মান, মডিউলাস আমরা বের করতে পারি যে কোনো ভেক্টরের। তাহলে এই হলো সূত্র তির্যক সরলরেখার ক্ষেত্রে, এই সূত্রটা মনে রেখে আমরা হাওড়া ব্রিজ আর গঙ্গা নদীর মধ্যে দূরত্ব বের করতে পারবো যারা তির্যক হয়ে আছে। এখন হাওড়া ব্রিজ আর গঙ্গা নদী ভেক্টর ফর্মে কখন একে অপরের সাথে মিশে যাবে, এটা ভেক্টর ফর্ম, আগেরটায় কার্তেশীয় ফর্ম্যাটে মিশেছে, এখন ভেক্টর ফর্ম্যাটে মিশবে। তখনই মিশবে যদি কি দুজন পরস্পর ছেদি হয়, মানে একে আরেকজনের উপর ক্র্যাশ করে গেল। ঠিক আছে, তো সেটা কখন হবে, যখন তাদের মধ্যে দূরত্বটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। দূরত্বটা জিরো হয়ে গেলে কি হচ্ছে, এই লবের মানটা কি জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ এমনিও ক্রস গুণ হলে জিরোই থাকছে। তাহলে A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর তার সাথে ডট প্রোডাক্ট ডিরেকশন রেশিও ভেক্টর দুটোর ক্রস গুণফল, এই ভ্যালুটা যদি আমাদের দেখা যায় জিরো হচ্ছে, তাহলে বলতে পারি হাওড়া ব্রিজ আর গঙ্গা নদী পরস্পর ছেদি, বা যে কোনো দুটো সরলরেখা পরস্পর ছেদি। ঠিক আছে, এই হলো ওভারঅল কনসেপ্ট অফ চ্যাপ্টার 4E। চ্যাপ্টার 4 ওভারঅল কনসেপ্ট। এবার ভালো করে উদাহরণগুলো দেখো, যা যা ডিসকাশন করলাম সেই সবই উদাহরণ। এবার প্র্যাকটিক্যালি অনেক ক্ষেত্রে আবার কি করেছে, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই না করে ওরা একটু কনসেপচুয়ালি ডিসকাশন করেছে। যেমন 4D চ্যাপ্টারে আমি একটা ডিসকাশন করছিলাম যে একটা পয়েন্ট থেকে আর একটা সরলরেখা পর্যন্ত লম্ব দূরত্ব আমরা কীভাবে বের করি, ঠিক সেই কনসেপ্টের উপর বেস করেই কিন্তু এখানে উদাহরণ একে ডিসকাশন করেছে। মানে ব্যাপারটা এরকম, একটু দেখে নিলেই পারা যাবে।
এই দুটো সরলরেখা, এবার প্রথম সরলরেখার উপরে একটা বিন্দু আছে, দেখো ভালো করে খেয়াল করো, 1 2 3, ঠিক আছে। আর দ্বিতীয় সরলরেখার উপর একটা বিন্দু হলো কি 0 5 -1, ঠিক আছে। এখন কি করছে, যে যে কোনো একটাকে ধরা যেতে পারে, যে এইটা সাপোজ এটা আমরা ধরে নিলাম 0 5 -1, এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে। এবার এই বিন্দুটা থেকে এখন এই সরলরেখার উপর, এই সরলরেখাটা কোনটা, এইটা x মাইনাস 1/2, প্রথমটা এটা, y মাইনাস 2/3, আর z মাইনাস 2/4 বা 3/4 যা আছে, ঠিক আছে। এবার আমি কি বলতে চাইছি, এবার আমি বলতে চাইছি যে আহ, যে এই বিন্দুটা আমরা একটা বিন্দু পেয়ে গেলাম তো। এবার এই একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব আমরা অলরেডি তো 4D চ্যাপ্টারে শিখে ফেলেছি, কারণ সেই কনসেপ্টটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করলে আমরা বলে দিতে পারি যে এদের মধ্যে দূরত্ব কত হবে। এটাকে আমরা কখন করতে পারবো, সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে। মানে কনসেপ্টটা 4D চ্যাপ্টারের কনসেপ্টই অ্যাপ্লাই হচ্ছে, শুধু যে কোনো একটা বিন্দুকে বের করে সেটাকে বহিস্থ বিন্দু ভাবা যাক, সেই বহিস্থ বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব যেটা হবে, অ্যাকচুয়ালি দুটো সরলরেখার মধ্যে দূরত্ব সেটাই হবে, ঠিক আছে। তাহলে 4D চ্যাপ্টারের কনসেপ্টই হয়েছে, একটু দেখে নাও। আচ্ছা, তবে এটা তির্যকের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, অন্য কোনো সন্দেহ থাকলে এরকম ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই যথেষ্ট, ঠিক আছে। প্রচুর উদাহরণ আছে, উদাহরণটা একটু দেখে ফেলা যাক। আচ্ছা, এমসিকিউগুলো করে ফেলতে হবে। এমসিকিউ কেন, পুরো চ্যাপ্টারটি করে ফেলতে হবে এমন কিচ্ছু নেই। এমসিকিউ আর সংক্ষিপ্ত শুধু আছে, অঙ্কগুলোই দেখতে ওরকমভাবে লাগে, আর নয়তো কিছু নেই। প্রথমে ভালো করে সবাই যাচাই করে নেবে যে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল আছে নাকি তির্যক আছে। এখানে ভালো করে খেয়াল করে দেখো যে এইখানে আছে 2 -1 1, আমরা কিভাবে দেখবো, সবসময় ডিরেকশন রেশিওকে ফলো করবো। প্রথমটা ডিরেকশন রেশিও 2 -1 1, দ্বিতীয়টা ডিরেকশন রেশিও 3 -5 2। তা দুটো ডিরেকশন রেশিও পুরো আলাদা সম্পূর্ণ। তাহলে আমরা বলতে পারি কি, তাদের দিক অনুপাত যেহেতু আলাদা, তাই তারা পরস্পর সমান্তরাল নয়, তারা পরস্পর তির্যক, ঠিক আছে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে তাই বলতে পারি, তারা কিন্তু পরস্পর তির্যক। আচ্ছা, তারপরেটাও তাই, কিন্তু উম, এখানেও তাই বলতে পারছি, তির্যক তির্যক, ঠিক আছে। আচ্ছা, এই যে এইটার কথা আমি বলছিলাম তখন 3 নম্বরে 2 3 6, আর এটা ডিরেকশন 4 6 12। দেখো 2 3 6কে যদি 2 দিয়ে গুণ করে দেওয়া যায় তাহলে 4 6 12 চলে আসবে। তার মানে কি, এরা কিন্তু পরস্পর সমান্তরাল সরলরেখা। এক্ষেত্রে আমরা কি করবো, 2 দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে 2 3 6ই হলো আলটিমেটলি। এবার কি, দুটো সমান্তরাল সরলরেখার যা সূত্র সেভাবে অঙ্ক করবো, ওকে। একই কনসেপ্ট অ্যাপ্লিকেবল এইটার ক্ষেত্রেও। এখানে আর এখানে যদি ডিরেকশন রেশিও ফলো করা যায়, অ্যাকচুয়ালি কিন্তু একই ডিরেকশন রেশিও। দ্বিতীয়টা থেকে যদি মাইনাস কমন নেওয়া যায় তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এরা কিন্তু পরস্পর সমান্তরাল সরলরেখা, বি কেয়ারফুল, ঠিক আছে। একই বিষয় ঘটবে এইটার ক্ষেত্রেও। আচ্ছা, এখানে একটু অঙ্কটা ভুল আছে। এইটা 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ হবে, এই লাস্টে যে 2k ক্যাপ আছে প্লাস 2k ক্যাপ হবে। তাহলে এখানে 2 কমন যদি নিই তাহলে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা সমান্তরাল সরলরেখাই হবে, ঠিক আছে। এই জায়গাটা একটু ভুল দিয়েছে। যাই হোক, এই কাজ তো আশা করি পারা যাবে, চেষ্টা করো সবাই। আর যদি কিছু আটকায় পরের দিন তো অবশ্যই চেক করা হবে, তখন ডিসকাশন হয়ে যাবে, ওকে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই।